মন্ত্রিসভা গতিশীল করতে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকে প্রাধান্য দেওয়া উচিত মনে করেন কি? আপনার মতামত জানান সন্ধ্যা 7:30 পর্যন্ত জরিপে অংশ নিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফেসবুক পেজে। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ নতুন মুখে আস্থা শেখ হাসিনার, পুরনোদের বেশিরভাগই বাদ, নতুন মন্ত্রিসভার শপথ কাল। সংসদে বিরোধী দলীয় নেতা এরশাদ এমপি হিসেবে শপথ নিচ্ছেন না গণফোরামের দুই নেতা। অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন সৈয়দ আশরাফ, বনানী কবরস্থানে দাফন। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, কয়েকদিন ধরে কিন্তু শোনা যাচ্ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও বলছিলেন যে নতুন মন্ত্রিসভায় চমক থাকবে। এটাই চমক কিনা? একঝাঁক নতুন মুখ নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। বাদ পড়েছেন কিন্তু দলের অনেক জ্যেষ্ঠ নেতা, হেভিওয়েট যাদেরকে আমরা বলতে পারি। আমরা যদি দেখি 47 সদস্যের এই যে মন্ত্রিসভায় 26 জনই কিন্তু নতুন মুখ। অবশ্যই দেখেন, এই যে মন্ত্রিসভায় একটা পরিবর্তন আসবে এরকম শুনছিলাম, দলের সাধারণ সম্পাদকও বলেছেন, কিন্তু চমকটা যে এভাবে আসবে সেটা আসলে অনেকে মানে আগে থেকে অনুমান করতে পারেননি। তবে একটা জিনিস লক্ষণীয় যে এইবার আওয়ামী লীগ সরকার কিন্তু তারুণ্যের জয়গান গিয়েছেন, তারুণ্যের কথা বলেছেন, ইশতেহারেও তরুণদের জন্য অনেক কিছু বলেছেন। এই যে নতুন একটা পরিবর্তিত মন্ত্রিসভা এবং এর মধ্যে 26 জন নতুন মুখ, তাদের অনেকেই রাজনীতিতে তরুণ, বয়সে তরুণ না হলেও রাজনীতিতে তরুণ। তো এইটা কিন্তু একটা ইঙ্গিত বহন করে যে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এবং সরকার গঠনে যে পরিবর্তনটি আনলেন প্রধানমন্ত্রী, এবং দল পরিচালনাতেও এবং সরকার পরিচালনাতেও হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পাবো সামনের দিনগুলোতে। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখে আসি। মন্ত্রিসভায় শপথের আগের দিন রোববার সচিবালয়ে নতুন মন্ত্রিসভার আকার নিয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এতে দেখা গেছে 47 সদস্যের নতুন মন্ত্রিসভায় জায়গা হচ্ছে না বর্তমানের বেশিরভাগ প্রভাবশালী মন্ত্রীর। এখনকার 28 জন মন্ত্রীর মধ্যে বাদ পড়ছেন 23 জন। বাদের তালিকায় তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশাররফ হোসেন, শাহজাহান খান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ অনেকে। নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তাজুল ইসলাম, পররাষ্ট্রে আসছেন আব্দুল মোমেন, বাণিজ্য টিপু মুন্সি, শিল্প নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপুমণি। এছাড়া খাদ্যমন্ত্রী হচ্ছেন সাধন চন্দ্র মজুমদার, গণপূর্ত সম রেজাউল করিম ও পরিবেশ শাহাবুদ্দিন এবং রেলপথ মন্ত্রণালয় পাচ্ছেন নুরুল ইসলাম সুজন। নতুন জন মানে করা চেয়ারে বসলে তো আগের জন্য শেষ। প্রজ্ঞাপন তো ইনশাল্লাহ কালকে জারি হয়ে যাবে, হয়তো শপথও কালকে হয়ে যাবে আনুষ্ঠানিকভাবে। ওই নতুন জন শপথ গ্রহণের পরে আগের জনের টার্মিনেশন হবে। নতুন মন্ত্রিসভাতেও আগের দায়িত্বে থাকছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আনিসুল হক, আকামা মোজাম্মেল হক, মোস্তফা জব্বার ও ইয়াফেস ওসমান। আর বীর বাহাদুর শৈ সিং ও সাইফুজ্জামান চৌধুরী পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। নতুন সরকারের মন্ত্রিসভায় 24 মন্ত্রীর মধ্যে একেবারে নতুন যুক্ত হয়েছেন 8 জন, আর 19 জন প্রতিমন্ত্রীর মধ্যে 15 জনই নতুন মুখ। 3 উপমন্ত্রী সবাই এবারই প্রথম জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়। সব মিলিয়ে 26 নতুন মুখ এবারই প্রথম যুক্ত হচ্ছেন মন্ত্রিসভায়। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, মন্ত্রিসভায় এই যে পুরনোদের বাদ পড়া এবং নতুনদের প্রাধান্য পাওয়ার কারণ কি মনে হচ্ছে আপনার কাছে? মূলত মন্ত্রিসভা যেটি গঠিত হয়েছে, আমি যারা নতুন মন্ত্রী হয়েছেন এবং যারা বাদ পড়েছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছেন এটি আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার মন্ত্রিসভায় যাদেরকে দেখতে চান অথবা তার একটি পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী তিনি সাজিয়েছেন। তবে আমরা যা দেখতে পাচ্ছি যে প্রবীণ কয়েকজন নেতার পাশাপাশি
তারুণ্যের কিন্তু বেশ কিছু অংশগ্রহণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ অনেককেই আবার নতুনভাবে প্রথমবারের মতো মন্ত্রিসভায় আনা হয়েছে এবং তাদের সংখ্যাও খুবই উল্লেখযোগ্য। এটি অনেকেই যারা নতুন হচ্ছেন তারা বলছেন যে এটি আওয়ামী লীগ যেহেতু তাদের শতবর্ষ পরিকল্পনা করেছে, অর্থাৎ একটি ভবিষ্যৎমুখী দল, ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন নেতা এবং নতুন প্রশাসক তৈরি করবার জন্য সেটিও একটি পদক্ষেপ হতে পারে। একই সঙ্গে টানা 2 মেয়াদে সরকারে থাকার কারণে দলের মধ্যে বেশ কিছু জায়গায় আরও কিছু গতিশীলতা আনা দরকার বলে মনে হয়েছে। একই সঙ্গে যারা মন্ত্রিত্ব করে দলকেও একটি গ্রহণযোগ্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন সেই বিষয়গুলি বিবেচনায় রেখেই নতুন মন্ত্রী করা হয়েছে। পাশাপাশি গত মন্ত্রিসভায় যাদের নামে নানা ধরনের বিতর্ক ছিল, বিভিন্ন কারণে যারা আলোচনায় সমালোচনায় ছিলেন, তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে তাদের অনেককেই এই মন্ত্রিসভায় তাদের স্থান হয়নি। আবার অনেককে বয়সের কারণে বাদ দেওয়া হয়েছে, যেখানে টানা 2 মেয়াদে মন্ত্রিসভায় তারা ছিলেন এবং অনেকেই বার্ধক্যজনিত কারণে নানা কারণে তাদের শারীরিক নানা সমস্যা তৈরি হয়েছে। এই সমস্ত কিছু বিবেচনায় একটি নতুন সেট নিয়ে এসেছেন আওয়ামী লীগ সভাপতি। তবে এইবারের মন্ত্রিসভায় আমরা মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী মিলে যা দেখতে পাচ্ছি 46 জন, এটাই কিন্তু শেষ কথা নয়। সে ব্যাপারে অনিমেষ আপনার কাছে আসছিলাম যে আমরা আগেও দেখেছি আওয়ামী লীগের মন্ত্রিসভা, ধরেন এবার তো টানা 3য়বারের মতো, প্রথমবার বা দ্বিতীয়বার, সেবারও কিন্তু মন্ত্রিসভায় কিছু চমক ছিল, কিছু নতুন জিনিস ছিল, এবারও চমক দেখলাম আমরা। আগামী 5 বছর যে সরকার পরিচালনা করবেন যে দলটি এবং শেখ হাসিনার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সেখানে কি কোনো নতুনত্বের কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা? এই মন্ত্রিসভা পরিবর্তনের সঙ্গে সরকার পরিচালনাতেও কোনো নতুনত্ব আসবে কিনা? আমরা তো নতুনত্ব ধরেন অথবা চমকও দেখতে পেয়েছি এই মন্ত্রিসভা। যেমন প্রথমবারের মতো স্থানীয় সরকার মন্ত্রী হয়েছেন তাজুল ইসলাম, এত বড় মন্ত্রণালয়ের একজন মন্ত্রী একেবারে প্রথমবারের মতন হয়েছেন। তিনি যদিও 2008 সাল থেকেই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সংসদীয় কমিটিতে তিনি খনিজ জ্বালানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ে ছিলেন। তিনি মন্ত্রী হিসাবে একেবারেই প্রথম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন বড় মন্ত্রণালয় পেয়েছেন, যেই মন্ত্রণালয় একসময় সৈয়দ আশরাফুল ইসলাম চালিয়েছেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চালিয়েছেন, সেই মন্ত্রণালয়ে তিনি মন্ত্রী হচ্ছেন। এরকম অনেক নতুন মন্ত্রী দেখতে পাচ্ছি এবং আমরা যেটি ধারণা করছি এবং এইসব নতুন মন্ত্রীরাও বলছেন যে তাদের উপর আস্থা রেখেছেন তাদের বিগত কর্মকাণ্ডের কথা চিন্তা করে। এবং কয়েকটি মন্ত্রী কিন্তু আমরা দেখেছি যে প্রতিমন্ত্রী আছে কিন্তু পূর্ণাঙ্গ মন্ত্রী নেই। ভবিষ্যতে নানা পরিস্থিতি বিবেচনায় অথবা প্রয়োজন মনে করলে এই মন্ত্রিসভা কিন্তু রিশাফলও হতে পারে। অর্থাৎ ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি রোডম্যাপ আছে, সেই রোডম্যাপ অনুযায়ী তিনি তার নেতৃত্ব নির্বাচন করছেন, নেতা নির্বাচন করছেন। এটি শুধু আজকের দিনের জন্য না, ভবিষ্যতেও দলকে এবং সরকারকে শক্তিশালী করবার জন্য এই পদক্ষেপ। ধন্যবাদ অনিমেষ। বলছিলেন সহকর্মী অনিমেষ কর। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রংপুর 3 থেকে নির্বাচিত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কক্ষে বেলা 12:30টার দিকে তিনি শপথ নেন। শারীরিক অসুস্থতার কারণে সিএমএইচ থেকে এরশাদ সরাসরি সংসদে যান। এর আগে 3 জানুয়ারি জাতীয় পার্টির নির্বাচিত 21 সদস্য শপথ নিলেও তিনি শপথ নেননি। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে নির্বাচনে গেলেও সংসদে বিরোধী দলে থাকার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেতা হিসেবে থাকবেন দলের চেয়ারম্যান এইচ.এম. এরশাদ, আর উপনেতা হিসেবে থাকছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান জি.এম. কাদের। বিরোধী দলের চিফ হুইপ হচ্ছেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। উনি আজকে ওথ নিয়েছেন এবং উনি আজকে পার্লামেন্টে ওনার অফিসে উনি বসছেন। মাননীয় সংসদ সদস্যরা সবাই ছিলেন, মাননীয় চেয়ারম্যান করেছেন। সেটি হচ্ছে যে আমরা বিরোধী দল আলাদা করে আমরা থাকবো এবং আলাদা করে আমাদের কথাবার্তাগুলো আমরা দেশের জনগণের যেসব সুবিধা অসুবিধাগুলো আমরা পার্লামেন্টে এগুলো তুলে ধরবো। এবং সেটা কেবিয়া সংসদ নির্বাচনে বিজয়ী যে 2 গণফোরাম নেতার শপথ নেওয়ার বিষয়ে আমরা ইতিবাচক পাচ্ছিলাম, কয়েকদিন ধরে ইতিবাচক তথ্য শুনছিলাম, সেটার আসলে আজকে দেখা গেল যে পরিবর্তন এসেছে। সেটা থেকে সরে এসেছেন। দেখেন ঐক্যফ্রন্টের মূল শরিক যারা চালিকা শক্তি বিএনপির কিন্তু আগেই জানিয়েছে যে তারা শপথ নিচ্ছেন না, তাদের যারা বিজয়ী হয়েছেন অবস্থানটা স্পষ্ট করেছেন। তারপরে ডক্টর কামাল যখন এরকম একটা ইঙ্গিত দিলেন তখন সেটি অবশ্যই ইতিবাচক ছিল, কিন্তু আবার একটি আলোচনাও ছিল যে একই জোটের মধ্যে থেকে 2 রকম সিদ্ধান্ত কিভাবে হয়। যাই হোক, আজকে সেটা পরিষ্কার হলো। তবে সময় বলে দেবে কি হয়। নিশ্চয়ই আমাদের সংবিধান অনুযায়ী এই আসনগুলো শূন্য ঘোষণা করা এবং পরবর্তীতে নির্বাচন হবে। তো আমরা প্রতিবেদনটি দেখে আসি। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।
এমন অবস্থান ভোটের ফল ঘোষণার পরপরই জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যাখ্যান করে শপথ থাকে নাকি? আর একটাই কথা বলে, আমরা শপথ নিচ্ছি না। তবে শনিবার গণফোরামের বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে অন্য ইঙ্গিত দেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। তিনি জানান, গণফোরাম থেকে নির্বাচিত দুইজনের শপথ প্রশ্নে দলীয় অবস্থান ইতিবাচক। তো আমার নিজের ধারণা যে ইতিবাচক সিদ্ধান্ত আমরা নেব। এর পরদিনই বিএনপি মহাসচিব সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠক করেন মতিঝিলে ডক্টর কামাল হোসেনের চেম্বারে। পরে গণফোরাম সাধারণ সম্পাদক দাবি করেন, কামাল হোসেনের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা হয়েছে। ইতিবাচক শব্দের অর্থটা কি? উনি শপথ নিচ্ছে না? এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না এবং এই ধরনের কোনো কথা ডক্টর কামাল হোসেন বলেন নাই। পরের কথা আমি বলতে পারি না। ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতদের কেউ শপথ নেবেন না বলে বৈঠকের সিদ্ধান্ত জানান জেএসডি সভাপতি। ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছে না। 2 ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগ। এসটি ইমামের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশন সদস্যদের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানান। এসটি ইমাম পরে সাংবাদিকদের বলেন, এবারের মতো সুশৃঙ্খল নির্বাচন কখনো হয়নি। এবারের নির্বাচনের মাধ্যমে কমিশনের উপর মানুষের আস্থা বেড়েছে বলেও দাবি করেন তিনি। এসটি ইমাম বলেন, ভবিষ্যতে নির্বাচনও যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে তারা কমিশনের সঙ্গে আলোচনা করেছেন। নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। প্রায় 100 জন একেবারে স্থায়ীভাবে শৃঙ্খলাবোধটিকে কিভাবে ধরে রাখা যায়, এই সমন্বয়টা কি ধরে রাখা যায় এবং ভবিষ্যতে নির্বাচন, সামনেই তো উপজেলা নির্বাচন আসছে, আরো অন্যান্য নির্বাচন যাতে সুষ্ঠুভাবে করা যায়, স্বচ্ছভাবে করা যায়, গ্রহণযোগ্যভাবে করা যায়, সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। দাবি মেনে নেয়ার বিষয়ে মালিক পক্ষের আশ্বাসে অবস্থান ধর্মঘট তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। প্রায় 5.5 ঘন্টা রাজধানীর বিমানবন্দর সড়কে অবরোধ করেন শ্রমিকরা। এতে বিমানবন্দর আবদুল্লাপুর সড়কে তৈরি হয় তীব্র যানজট। উত্তরার জসিমউদ্দিন আজমপুর থেকে আবদুল্লাপুর পর্যন্ত রাস্তায় সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক অবস্থান নেন। এতে স্থবির হয়ে যায় বিমানবন্দর আবদুল্লাপুর সড়ক। ভোগান্তিতে পড়েন টঙ্গী, গাজীপুর এবং উত্তরা ও বনানীর যাত্রীরা। পরে পুলিশ ও মালিক পক্ষের মধ্যস্থতায় বেলা 2টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। টাকার উপরে কোনো বেতনই করে নাই, এজন্য আমরা সকাল থেকে কাজ বন্ধ করে রাস্তায় নেমে আসছি। সরকার যেটা ঘোষণা দিচ্ছে আমাদের ওটাই বাড়াইতে হবে, আমাদের ওটাই বাড়াইতে 16,000 বেতন আমাদের বাড়াইতে হবে, ওটাই আমাদের মানে আমরা চাই ওটা। আমরা আজকের মতো আমাদের আন্দোলন আমরা স্থগিত রেখেছি, এটা আমাদের শেষ আন্দোলন না। আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ তুলে নিয়েছে আপিল বিভাগ। ফলে মার্চে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ। একই সঙ্গে 30 জুন পর্যন্ত আপিল শুনানি মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 4 বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। ডাকসু নির্বাচন করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিলের শুনানি হয় সকালে। এর আগে গত বছরের জানুয়ারিতে 6 মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে রায় দেয় হাইকোর্ট। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটার তালিকা প্রস্তুত করে ও 15ই মার্চ নির্বাচনের তারিখ দেয়। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়। 15ই মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের একটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে এবং ভোটার লিস্টটাও হয়ে গেছে। এই পর্যায়ে আদালতকে আমরা বললাম, তাহলে পরে যেহেতু তারা নির্বাচন দিচ্ছেন, অতএব এই স্টে অর্ডারটা যদি বাতিল করা হয় তাহলে নির্বাচনে আর কোনো বাধা থাকবে না। তখন আদালত এই আদেশ দিয়ে চেম্বার জজের যে স্টে অর্ডার সেটিকে বাতিল করে দিলেন। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আবুল হোসেন ও মুরাদ মিয়া নামে আরও 2 জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে মোট গ্রেপ্তার 10 জন। এর আগে দুপুরে এ মামলায় 7 আসামিকে 5 দিনের রিমান্ডে দেয় আদালত। হাসান আলী ভুলু, বাদশাহ আলম বাসু, রুহুল আমিন, জসিমউদ্দিন, মোহাম্মদ সোহেল, স্বপন ও বেচুর 7 দিনের রিমান্ড চাওয়া হলে তাদের 5 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। এ মামলায় এজাহারভুক্ত 3 আসামি এখনও পলাতক। সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নে গত রোববার রাতে স্বামী সন্তানকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণ করে দুর্বৃত্তরা।
দ্রুততম সময়ের মধ্যেই অভিযোগপত্র দাখিল করব এবং সেই সাথে নিশ্চয়তা দিতে চাই যে এই অভিযুক্ত এবং যারা আসামি অভিযুক্ত অপরাধী তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুততম সময়ের মধ্যে যেন সাজার আওতা আনা যায়। 6 দিন ধরে অচল ফেনী বিলোনিয়া স্থলবন্দর। কার পাস সিস্টেম বাতিলের দাবিতে শ্রমিক ধর্মঘটের কারণে বন্দরে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী যান। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারকেরা। জেলা শুল্ক বিভাগ বলছে সমস্যা সমাধানে আলোচনা চলছে। গেল অক্টোবরে নয়াদিল্লিতে ভারতের সাথে যৌথ সভায় বিলোনিয়া সহ দেশের 4টি বন্দরে কার্পাস সিস্টেম চালুর সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী 1 জানুয়ারি থেকে পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশ অংশের পরিবর্তে সরাসরি ভারত অংশে আনলোড হচ্ছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে 3 শতাধিক বাংলাদেশি শ্রমিক। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘ 10 বছর ধরে বাংলাদেশের অংশে মালামাল লোড আনলোড করা হচ্ছে। এতে দু দেশের শ্রমিকরা যৌথভাবে বন্দরে কাজ করত, কিন্তু নতুন নিয়মে পণ্য ওঠানামার কাজ শুধুমাত্র ভারতে হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমরা এখানে 250 লেবার আছি, তাহলে আমরা কই যাবো? আমরা তো এখন চুরি ডাকাতি করতে হবে। এখানে আমরা খেটে খাওয়া মানুষ, এই কর্মস্থানটা যদি ইন্ডিয়াতে চলে যায় তাহলে আমরা কি খেয়ে বাঁচবো? এই আন্দোলন আমরা ছাড়বো না, কিছুতে ভারত গাড়িতে যেতে পারবো না আমাদের শ্রমিক যদি কাজ না করতে পারে। বন্দরের শ্রমিক ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট সময়ে পণ্য ডেলিভারি না দিতে পারায় রপ্তানি আদেশ বাতিলের আশঙ্কার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। 5 দিন এখানে বসে আছি, আমার গাড়ি আনলোড হইতেছে না। আমরা ওই লেবার, ওই ইন্ডিয়ান লেবার বাংলাদেশ যৌথভাবে ওরা এই জায়গায় আনলোড করে, কিন্তু এখন থেকে বলে শুনছি ইন্ডিয়ান লেবার আনলোড করো, বাংলাদেশে আনলোড করবো না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই সংকট সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। সর্বশেষ পর্যায়ে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এর মাধ্যমে আমাদের আঞ্চলিক অফিস কুমিল্লার ওনাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অবহিত করা হয়েছে এবং সবসময় এখানকার সর্বশেষ তথ্য আমি তাদেরকে দিয়ে এখানকার সর্বশেষ পরিস্থিতি আমরা তাদেরকে নলেজ দেওয়া হয়েছে। বিলোনিয়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাংলাদেশ থেকে একমুখী রপ্তানি বাণিজ্য কার্যক্রম চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। উত্তরাঞ্চলে একটু কমলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়ছে শীত। সেই সঙ্গে হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে। নানা সংকটে ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন অনেকেই। সরকারি হিসেবে রাজশাহী জেলায় নিম্ন আয়ের পরিবার রয়েছে 1 লাখেরও বেশি। ঠান্ডায় সবচেয়ে বেকায়দায় পড়েছেন তারা। সরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা কম বলে জানান ভুক্তভোগীরা। গরম কাপড়ের অভাবে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। একরকম ভালোই পড়ছে শীত, কাজ কম নাই ভাই, বসে আছি এই সারাদিন বসি, 3-4 দিন পর ঘুরে ঘুরে একদিন কাজ হয় ভাই। তো বেশি বসতি, তারপর কি আগুন জ্বালাইছি, আগুন পোয়াইছি, এবার কম্বলে দেয়ছে না বসতি। রংপুরে গত 1.5 সপ্তাহে আগুন পোহাতে গিয়ে দগ্ধ 13 জনের চিকিৎসা চলছে হাসপাতালে। এছাড়া প্রতিদিন নানা রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধরা ভিড় করছেন চিকিৎসা নিতে। আগুন পাওয়ার যে অসাবধানতার কারণে সে আগুন লেগে যায় এবং পার্শ্ববর্তী লোক ভাই বোনেরা এসে তাকে বাঁচায়। আগুন তাপাইতে যে ওনার লাগে গেছি, এইদিকে সামন দিয়ে আর কি আগুন লাগছে। গত কয়েকদিনের তুলনায় আজ উত্তরাঞ্চলে শীত একটু কমলেও বাড়ছে দক্ষিণাঞ্চলে। সেই সাথে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে 1 সপ্তাহে শিশু সহ অন্তত 300 রোগী ভর্তি হয়েছে সাতক্ষীরা সদর হাসপাতালে। তবে শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। উদ্বিগ্ন না হয়ে, যেহেতু শীতের পরিমাণ বেশি, এই জন্য বাচ্চাকে কান টুপি, হাত মোজা এবং পা মোজা দিয়ে রাখবেন এবং সকালবেলা তাপমাত্রা না বাড়া পর্যন্ত ঘর থেকে বের করবেন না এবং সন্ধ্যার পর আগেই বাচ্চাকে এক রুমের মধ্যে নিয়ে যাবেন। এদিকে যশোর, ঝিনাইদহ ও মেহেরপুর অঞ্চলে তীব্র শীতে জবুথবু জনজীবন। বাড়ছে লোটা ভাইরাসজনিত ডায়রিয়ার রোগী। শীতের কষ্ট লাঘবে সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ ছিন্নমূল মানুষের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অবশেষে জানা গেল বিসিবি হাই পারফরমেন্স ইউনিটের হেড কোচ হিসাবে এখনও বহাল আছেন সাইমন হেলমট। নিধাস ট্রফির পর আর ঢাকায় না ফেরা এই অস্ট্রেলিয়ান জানিয়েছেন জুনে আবারও যোগ দেবেন কাজে। সেপ্টেম্বর পর্যন্ত টানা এইচপি এবং এ দলের সঙ্গে থাকবেন হেলমট। এইচপি দলের হেড কোচ তিনি। জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন কিছুদিন, কিন্তু নিধাস ট্রফির পর আর কাজে যোগ দেননি সাইমন হেলমট। তাকে ছাড়াই এবছর অনুশীলন ক্যাম্প করেছে এইচপি ইউনিট। তিনি কি দায়িত্বে আছেন? থাকলে কবে যোগ দেবেন? এইসব প্রশ্নের কখনো পরিষ্কার উত্তর দেয়নি বিসিবি।
রহস্য খোলাসা করেছেন হেলমট নিজেই, জানিয়েছেন বিসিবির সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে, তবে সারা বছর এই কোচকে পাওয়া যাবে না। ঘরোয়া ক্রিকেটে অবসরের ফাঁকে শুধু তরুণদের সঙ্গে কাজ করবেন হেলমট। আমি এখনো বিসিবির সঙ্গে যুক্ত আছি। মেতে আইপিএল আছে, ওটা শেষ করে আমি যোগ দিব কাজে। সেপ্টেম্বর পর্যন্ত এ দল আর এইচপি ইউনিটের সঙ্গে ক্যাম্প করব। আশা করি পাইপলাইন তৈরিতে এটি বাংলাদেশকে সাহায্য করবে। চিটাগং ভাইকিংসের হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন হেলমট। এইচপিতে কাজ করায় অনেক ক্রিকেটারের ভালো মন্দ জানা আছে এই অস্ট্রেলিয়ানের, তাই জানাশোনা কাজে লাগিয়ে ভাইকিংদের সাফল্য এনে দিতে চান হেলমট। রাব্বি, সাদমান, মিশুরা বেশ ভালো করছে। বিপিএল ওদের জন্য বড় মঞ্চ, আশা করি সুযোগ কাজে লাগাতে পারবে ওরা। আমার সব মনোযোগ এখন চিটাগং ভাইকিংসের দিকে, এখানকার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই এই দলের হয়ে। গত আসরে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি চিটাগং ভাইকিংস, এবার প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে চমক দিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়ে সামনে এগুতে চান হেলমট। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি দিতে বলেছিলাম, অনেকেই চিঠি পাঠিয়েছেন। আদনা হুসাইন ইমন বিয়ানীবাজার সিলেট থেকে বলছেন, সুরমা নদী এলাকার অনেক বসতবাড়ি বিলীন হতে চলেছে। এছাড়া গোপালগঞ্জে রয়েছে গ্যাসের তীব্র সংকট। এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। হ্যাঁ, এদিকে আলী হাসান শিহা বগুড়া সদর থেকে বলছেন, বগুড়া সদরের গোকুলে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না, চরম লোডশেডিং এর দ্রুত প্রতিকার চাচ্ছেন তিনি। জুলফিকার হাসান ফুলছড়ি গাইবান্ধা থেকে বলছেন, আমার এলাকায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো এমপিও ভুক্ত নয়। এর মধ্যে একটি অটিজম ও একটি বয়স্ক শিক্ষা কেন্দ্র আছে। অনেক প্রতিষ্ঠানে 18 বছর ধরে বিনা বেতনে কাজের নজিরও রয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের চিঠিগুলোর জন্য। এছাড়া মন্ত্রিসভা গতিশীল করতে অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকে প্রাধান্য দেওয়া উচিত মনে করেন কিনা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। বলছি জরিপের ফলাফল, এর পক্ষে পড়েছে 89 ভোট আর বিপক্ষে ভোট পড়েছে 11 শেষ করব সংবাদ সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরেকবার দেখে নিচ্ছি। নতুন মুখে আস্থা শেখ হাসিনার, পুরনোদের বেশিরভাগই বাদ, নতুন মন্ত্রিসভার শপথ কাল। সংসদে বিরোধী দলীয় নেতা এরশাদ এমপি হিসেবে শপথ নিচ্ছেন না গণফোরামের 2 জন। অগণিত মানুষের শ্রদ্ধা ভালোবাসায় বিদায় নিলেন সৈয়দ আশরাফ, বনানী কবরস্থানে দাফন। আর এই ছিল আজকের সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজন এডিটর স্পিকে।